পুরো পৃথিবী যখন ইকুয়েডর টার্কির মতো টিম রে ডার্ক হর্স আন্ডারডগ বলতেছিল, তখন কেপ বার্ডে আসছে, পাশার মধ্যে একটা লাথি দিছে, লাথি দিয়ে বলছে উই আর দ্য বস। ভাই আজকে আমি সিরিয়াস রিগ্রেট করছি এই কারণে, যখন ঘুম থেকে উঠছি, ওঠার পর ফুটমবে ঢুকলাম, ঢুকে দেখি যে কেপ বার্ডে ডিড ইট এগেইন। তারা উরুগুয়েরও তারা আটকাই দিছে ভাই। উরুগুয়ের এখন কোয়ালিফিকেশন সংকটে পড়ে গেছে। তারা স্পেনের সাথে তো করছে উরুগুয়ের সাথে করার পর আমি জাস্ট রিগ্রেট করতেছিলাম যে কেন এই ম্যাচটা আমি লাইভ দেখি নাই। কারণ আমার কাছে মনে হয়েছিল যে উরুগুয়ে জিতে যাবে, ইজিলি জিতে যাবে, কারণ সৌদি আরবও তো একটা আটকানো দেখাছিল, বাট স্পেন তো তাদেরকে ডিস্ট্রয় করে দিছে। সো ওই চিন্তা করে আমি ঘুমাইছিলাম, এবং ওঠার পর এখন পর্যন্ত আমি রিগ্রেট করতেছি যে কেন এই ম্যাচটা আমি দেখি নাই। কেপ বার্ডেই আসল ডার্ক হর্স, আসল আন্ডারডগ ভাই, যেভাবে বড় বড় দুইটা টিমরা হারাই দিছে। এখন জাস্ট আমি প্রে করতেছি যে লাস্ট ম্যাচে সৌদি আরবের এগেনস্টে তারা যেন খুব সুন্দরভাবে একটা জয় ছিনায় আনতে পারে। এখন পুরো ম্যাচ দেখি নাই, না দেখার কারণে আমি পুরো ম্যাচের রিভিউ দিতে পারতেছি না, বাট আই ওয়ান্ট টু অ্যাপ্রিশিয়েট দ্যাম। এবং অ্যাপ্রিশিয়েট করার আরেকটা কারণ আছে, যদি এই গ্রুপে তারা সেকেন্ড হয় তাহলে আর্জেন্টিনার সাথে তাদের পড়ার একটা সম্ভাবনা আছে। ওইটা একটা কথা, বাট ওইটা বাদ দিল আমি এখনো, যদি ওইটা হয় ওইটা নাও হয়, আমি কেপ বার্ডেকে সাপোর্ট করব যতক্ষণ পর্যন্ত তারা এই ফুটবল বিশ্বকাপে আছে। কারণ তারা প্রুভ করছে যে ফুটবল বিশ্বকাপ কোনো 6-7 গেমের টুর্নামেন্ট না, এটা আরো অন্য রকমের কিছু। এখন আমার মাথায় একটা ভিডিও প্ল্যান ঘুরতেছে যে আমি একটা টপিক নিয়ে ভিডিও করব যে কেন এরকম দলগুলো অঘটন ঘটায় প্রতি বছর এসে, আর জাপান নিয়ে একটা আমার ভিডিও করার প্ল্যান আছে। সো কোন ভিডিওটা আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি ওইভাবে স্ক্রিপ্টিংটা আমি রেডি করবো আর কি, কারণ ওইসব ভিডিও আবার স্ক্রিপ্ট করা লাগে। ভিডিওর মাঝখানে একটু ডিস্টার্ব করলাম। আপনি কি জিততে চান থাইল্যান্ডের ট্রিপ, জেবিএল স্পিকার, ইলেকট্রিক বাইক, ডিজিআই ড্রোন সহ আরো অনেক অনেক কিছু? ইয়েস, আপনি চাইলে জিততে পারবেন, কারণ শুরু হয়ে গেছে আইডিএলসি কিকস্টার্ট 3.0। এটা হচ্ছে বাংলাদেশে একটা ফ্যান্টাসি লিগ। আমি জানি আপনারা এটা সম্পর্কে অলরেডি অবগত আছেন, কারণ অনেকেই টিম বানাই ফেলছেন। আমি একটা মিনি লিগও স্টার্ট করছি সেখানে, যেখানে আমার সাথে আমার ভাই ব্রাদাররা কম্পিট করতেছে। আপনিও চাইলে আমার সাথে কম্পিট করতে পারবেন, শুধু আমার সাথে না, পুরো বাংলাদেশের সাথেই কম্পিট করতে পারবেন। আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে যান, নিজের পছন্দের টিম বানান এবং জিতেন আকর্ষণীয় সব গিফট। মজা হবে ভাই, জলদি যান, টিম বানান। সো ম্যাচটা আমি দেখি নাই, তার কারণে আমি রিভিউ করতে পারতেছি না, বাট যে ম্যাচটা আমি দেখছি সেটা হচ্ছে স্পেন ভার্সেস সৌদি আরাবিয়া। লাস্ট ভিডিওতে যখন স্পেন এবং সৌদি কেপ বার্ডের ম্যাচের রিভিউ দিয়েছিলাম, সেখানে আমি শুরুতে হচ্ছে একটু কথা বলছিলাম, যার কারণে মানুষজন আমাকে বলতেছিল যে আপনিও তো ওদের উপর ডাউট করতেছিলেন। আমি ডাউট করি নাই, আমি বলছিলাম যে ওভারঅল মানুষজন চিন্তা করতেছিল সেম জিনিস, এবং এই খেলার পর কিভাবে আমরা সেম জিনিসগুলো এক্সপেক্ট করতে পারি। বাট যখন আমি টি স্পোর্টসের শোতে গেছিলাম, সেখানে আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে গেম উইক 2 বা গেম উইক 2 বলবো না, ম্যাচ ডে 2 যখন হবে, তখন কোন টিমটা বেটার পারফরমেন্স করতে পারে, আমি সেখানে বলছিলাম স্পেন। কারণ স্পেনকে এই জিনিসটা প্রুভ করতে হইতো, এবং লাস্ট ম্যাচে তাদের অনেক ক্রুশাল প্লেয়ার ছিল না। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে লুইস দে লা ফুয়েন্তে কেপ বার্ডেকে অনেক ইজিলি নিয়ে নিয়েছিল, যার কারণে আপনি দেখবেন যে তাদের যে লাইন আপ, সেখানে আউট অফ পজিশন অনেকগুলো প্লেয়ার খেলতেছিল। লামিন ইয়ামাল ইনজুর্ড ছিল, যদিও তাকে পরের হাফে নামানো হয়েছে, কিন্তু শুরু থেকে যদি নামানো হয়তো এই ম্যাচের মতো, তাহলে ডেফিনেটলি সেখানে ডিফারেন্স হয়ে যেত। এবং আমি যে বলি যে লামিন ইয়ামাল ইজ দ্য ডিফারেন্স মেকার, সে আবার প্রুভ করছে। এবং ব্যাটাই করছে কি, ব্যাটাই গেম শেষ করছে, গেম শেষ করে আসার পর ইনস্টাগ্রামে পোস্ট দিছে। ওই যে সৌদি আরবের ফ্যানরা যখন বলতেছিল হোয়ার ইজ ইমাল, হোয়ার ইজ ইয়ামাল, সে দিয়ে পোস্ট দিয়ে ক্যাপশনে লিখছে হিয়ার ইজ মি বা এরকম কিছু, দিস ইজ মি বা কিছু একটা সে লিখছে, হিয়ার আই এম লিখছিল আমার যতটুকু মনে পড়ে। সো এইসব জিনিস করতেছে, এইসব জিনিস সে করবে ভাই। এবং এই প্লেয়ারটার ক্যারেক্টারই এমন, সে মেসি না যে সে চুপচাপ মাইরা বসে থাকবে, সে আপনারে ডেলিভার করবে, আনসার ডেলিভার করবে। মাঠেও করছে, মাঠের বাইরেও করছে, অন দ্য পিচ, অফ দ্য পিচ, দুইভাবে সে আনসারগুলো দিছে। সো এই প্লেয়ারটা এরকম, এবং তার থাকার কারণেই কিন্তু কালকে ওয়েরজাবাল অনেক বেশি স্পেস পাচ্ছিল, এবং সে অনেক বেশি কনফিডেন্সও আমি দেখলাম, অনেক বেশি কনফিডেন্ট আমি দেখলাম তার মধ্যে, যে প্রপারলি সে কালকে খেলছে। এবং ওয়েরজাবাল হোয়াট আ প্লেয়ার হি ইজ। আমি যখন ম্যাচ শেষ হওয়ার পর ইনস্ট্যান্ট রিয়াকশন দিচ্ছি, সেখানে আমি এই দুইটা প্লেয়ারকে নিয়ে অনেক কথাবার্তা বলছি। অনেক কথা বলতে কি, 2 মিনিটের তো ভিডিও, খুব বেশি বলার থাকে না, বাট মেজরিটি অফ দ্য টাইম আমি তাদেরকে নিয়ে কথা বলছি। এবং কেন বলবো না, ওয়েরজাবাল ইজ এ গ্রেট স্ট্রাইকার, আন্ডাররেটেড, প্রচুর আন্ডাররেটেড। এখন গ্রেট বলতে আমি হালান্ড, কেনের মতো আমি ওই লেভেলে নিয়ে যাচ্ছি না, বাট স্পেন অনুযায়ী আপাত দৃষ্টিতে ভালোই খেলতেছে। ফেরান তোরেস থেকে তো অ্যাটলিস্ট, ফেরান তোরেস নিয়ে আমরা কথাবার্তা বলবো, বাট সে একজন আন্ডাররেটেড স্ট্রাইকার, স্পেনের হয়ে প্রপার ডেলিভার করে। এখন পর্যন্ত ইউরোপিয়ান কোয়ালিফিকেশন হয়তো শুরু করে ওয়ার্ল্ড কাপে আসা পর্যন্ত সে গোলই করতেছে, যখনই চান্স পাচ্ছে সে তখনই গোল করতেছে। সে ওরকম ফিজিক্যাল ডমিনেন্ট কোনো প্লেয়ার না, যার কারণে আপনি তাকে বক্সের মধ্যে ঠেলাঠেলি করতে দেখবেন না, কিন্তু তখন মানে তার মধ্যে একটা ইনস্টিংক্ট আছে যে সে তার
মিডফিল্ডে যে প্লেয়ারগুলো আছে, তার যে উইংয়ে যেসব প্লেয়ারগুলো আছে তাদের সাথে সে ভালো লিঙ্ক আপ করতে পারে এবং 1-to-1 পারফর্ম করে সে বল ডেলিভারও করতে পারে, ডেলিভার আবার নিতেও পারে এবং নেওয়ার পর সে প্রপার ফিনিশিংও করতে পারে। এই জিনিসটা আসলে খুব ভালো লাগছে আমার কাছে, কারণ লামিন ইয়ামালের ফার্স্ট গোলটা আমরা দেখলাম, দেখার পর ওয়েরজাবাল দুইটা গোল করছে এবং লাস্টে দিয়ে আমার খারাপ লাগছে একটা জিনিসের জন্য, যে তার হ্যাট্রিক হয়ে যেত লাস্টে যদি ওই বলটা বারে না লাগতো ফার্স্ট হাফের লাস্টের দিক দিয়ে, তাহলে হ্যাট্রিক হয়ে যেত। ফার্স্ট হাফে টোটালি সৌদি আরবকে ডিস্ট্রয় করে দিছে, কোনো প্রকার তাদেরকে বলই দেয় নাই, তারা যে কাউন্টার অ্যাটাকে যাবে ওই জিনিসটাই করতে দেয় না, কারণ স্পেনের বিশেষত্ব এটা, স্পেন অনেক বেশি পাসিং ফুটবল খেলে, অনেক বেশি পজিশন বেসড ফুটবল খেলে, কালকেও সেটার কোনো ব্যতিক্রম ছিল না। বাট কেপ বার্ডদের এগেনস্টও তারা পাস খেলছে, গতকালকেও পাস খেলছে, কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স এক জায়গায়, দুই জায়গার পাসের দুই রকম আমরা হচ্ছে এফেক্টিভনেস আমরা দেখছি। গতকালকের ম্যাচে যতটা ক্লিনিক্যাল পাসগুলো আসতেছিল কেপ বার্ডের এগেনস্টে আমরা সেম জিনিসটা দেখি নাই। কেপ বার্ডের এগেনস্টে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে তারা মিডফিল্ডে বেশি বলগুলো রাখতেছিল, সামনে যাচ্ছিল, ব্যাক পাস দিচ্ছিল, মিডফিল্ড পজিশন বা সেকেন্ড থার্ড বলতেছি মানে মাঠের মিডল অবস্থানে তার হচ্ছে বেশি বলগুলোকে অপারেট করতেছিল। কিন্তু গতকালকে আমরা যেটা দেখলাম যে প্রপার তারা হাই লাইনের দিকে যাচ্ছিল, তাদের ডিফেন্ডাররা মোটামুটি মিডল লাইন যেটা আছে সেটাকে বরাবর তারা ছিল, অনেকটা আমার হ্যান্সি ফ্লিকের কথা মনে পড়ে যাচ্ছিল, এবং রদ্রি অনেক বেশি আপে যাচ্ছিল, এবং রদ্রি কালকে একটা সেরা পারফরমেন্স দিছে। ওভারঅল যখন দল ভালো খেলে তখন প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলে বলেই দলটা ভালো খেলে, বাট কিছু কিছু প্লেয়ার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে রাখে, এবং রদ্রি কালকে গ্রেট পারফরমেন্স দিছে। পেদ্রি, যারা পেদ্রিকে ট্রল করেন ভাই, পেদ্রির পুরো একটা গেম দেখেন, আপনি পেদ্রিকে ভালোবাসতে বাধ্য হবেন। আপনি যদি ওই ধরেন এটার কি বলে যে আপনি ডিরেক্ট হেট, মানে আপনি এটা রাখছেন যে ওরেই হেট দিবেন, স্পেসিফিক হেট, ওই জিনিসটা যদি আপনি কাভার আপ করতে পারেন, আপনার কাছে পেদ্রি প্লেয়ারটাকে ভালো না বাসার কোনো কারণ থাকবে না। হি ইজ এ গ্রেট প্লেয়ার। ডিপ লাইং প্লে মেকিং কি জিনিস সেটা সে আপনাকে প্রতি ম্যাচে দেখাই দিবে, হয়তো দু একটা ম্যাচ বাদ যাবে, কিন্তু প্রতিটা ম্যাচ আপনাকে দেখাই দিবে যে সে কেন এই এখনকার পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডারদের একজন, এবং আর্গুয়েবলি আপনি তাকে বেস্ট মিডফিল্ডার বলতেই পারেন, সেখানে আসলে কোনো ইয়ে থাকে না। এছাড়াও অ্যালেক্স বায়না, কালকে স্টার্টিং লাইন আপে আমি অ্যালেক্স বায়নাকে যখন দেখলাম তখন আমার আচমকা মনে পড়ছে, আচ্ছা ও তো লেফট উইংও খেলতে পারে। এখন এই জিনিসটা আমার দেলা ফুয়েন্তের কাছে একটা অভিযোগ, যে যখন অ্যালেক্স বায়না লেফট উইংয়ে খেলতে পারে, কেন তিনি গাভিকে স্টার্ট করছেন লাস্ট ম্যাচে? গাভি তো টোটালি আমি দেখলাম যে ওই উইংয়ে সে প্রপারলি অপারেট করতে পারতেছিল না, সো অ্যালেক্স বায়নাকে কেন শুরু থেকে খেলানো হয় না, আমার সেটাই একটা আনসার দেন, কোনো আনসার নেই। কিন্তু গতকালকে সে পজিটিভ চেঞ্জেসগুলো আনছে, এবং সবচেয়ে বেশি পজিটিভ যে চেঞ্জটা আনছে সেটা হচ্ছে ড্যানি অলমো। বার্সেলোনা টিমের হয়ে সে মাঝে মাঝে ফাক আপ করে আমরা দেখছি, বাট যখন সে স্পেনের জার্সিটা পরে তখন সে একটা ডিফারেন্ট প্লেয়ার হয়ে যায়। ড্যানি অলমো অলওয়েজ ডেলিভার করছে এই স্পেন টিমের হয়ে, অলওয়েজ, আপনি যে কোনো টুর্নামেন্ট বলেন সব জায়গায় সে ডেলিভার করছে, এবং লো ব্লক টিমগুলোর এগেনস্টে তার তো পারফরমেন্স আলাদা লেভেলে থাকে, এবং সেটা আমরা বার্সেলোনার হয়েও দেখছি। যদিও তার ফিনিশিং একটু দুর্বলতা আছে, বাট সে যেভাবে আপনার স্ট্রাইকারের সাথে লিঙ্ক আপ করবে, আপনার উইঙ্গারদের সাথে লিঙ্ক আপ করবে, আপনার ডিফেন্সিভ যে প্লেয়ারগুলো আছে তাদের সাথে লিঙ্ক আপ করবে, মিডফিল্ডারদের সাথে লিঙ্ক আপ করবে, এটা লেভেলই আলাদা। সে যেভাবে 1-to-1 করে ভিতরে ঢুকে যায়, ইনসাইড কাট করে ভিতরে চলে যায়, দেন একটা শুট নেওয়ার ট্রাই করে, এই জিনিসগুলোই আসলে ড্যানি অলমোকে একটু স্পেশাল বানায়, এবং প্রপার ডমিনেশন আমরা দেখছি। এবং কালকে আমি আরো দুইটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই, পেদ্রো পোরো, মার্ক কুকুরেয়া। কালকে যদি কুকুরের গোলটা হইতো, স্পেন পুরো ঠান্ডাই হয়ে যেত, মাদ্রিদ বলেন বার্সা বলেন, দুই দলের ফ্যানরাই ঠান্ডা হয়ে যেত, কারণ দুই দলের প্লেয়াররাই গোল পাইছে। বাট আনফর্চুনেটলি কুকুরের গোলটা ওন গোল হিসাবে কাউন্ট করা হয়েছে, বাট হি ওয়াজ পারফর্মিং লাইক এ বিস্ট। সে টোটালি বিস্টের মতো পারফর্ম করছে। আপনি যদি দেখেন যে লেফট উইং দিয়ে সে যেভাবে আন্ডারল্যাপ ওভারল্যাপ করতেছিল অ্যালেক্স বায়নার সাথে, সে যেভাবে ভিতরে ঢোকার ট্রাই করতেছিল, এবং যখন কর্নার কিকগুলো আসতেছিল সে যেভাবে সেখানে পার্টিসিপেট করতেছিল, আলাদা লেভেল। এবং পেদ্রো পোরো লামিন ইয়ামালকে প্রপার কমপ্লিমেন্ট করতে পারছে, আমি সেটা আমার কাছে দেখে মনে হয়েছে। এবং দেলা ফুয়েন্তের সবসময় আমি সুনাম করি না, বাট কিছু কিছু মোমেন্টে এসে সুনাম করা লাগে, এবং সবচেয়ে বেশি সুনামের যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে 45 মিনিটের পর ওয়েরজাবাল এবং লামিন ইয়ামালকে উঠাই নেওয়া। কোনো দরকারই ছিল না তাদেরকে খেলানোর, এবং সেই জিনিসটা হচ্ছে সে রিয়েলাইজ করছে, যার কারণে আপনি দেখছেন যে এভাবে সে সাবস্টিটিউশনগুলো আনছে। এবং পেদ্রিকেও আই গেস 60 মিনিটের মাথায় সে সাবস্টিটিউট করছে, প্রপার সুন্দর সাবস্টিটিউশন হয়েছে। সেকেন্ড হাফে অনেকে বলছে যে একটু বোরিং লাগছে, কারণ বোরিং লাগছে এই কারণে যে গোল আসে নাই, এবং আরেকটা কারণ হচ্ছে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়েছে, সেটা হচ্ছে ফেরান আরনাইন তোরেস, ফেরান লুকাকু তোরেস কখন আসবে, নো ওয়ান নোস। কেউই জানে না যে কখন এই ফেরান তোরেস আসবে, এবং আমরা কেউই জানতাম না ভাই।
আর কি খাওয়াইলে তার চোখের জুতি পারবে, 1v1 মিস করতেছে, গোল করলে অফসাইড হইতেছে, ব্যাটার জন্য আমার এখন খারাপই লাগতেছে যে কোনোভাবেই গোল হইতেছে না। এবং লাস্টে গিয়ে তাকে আমরা ফ্রাস্ট্রেশনে দেখছি, ছেলেটার চেহারা যত সুন্দর, কত সুন্দর একটা প্লেয়ার, বেকামের মতো এত সুন্দর একটা চেহারার প্লেয়ার আমরা অনেকদিন পরে পাইছি, ডেবালাকে পাইছি, মানে বুঝতেছেন আমার ইমোশনটা, বুঝতেছেন। সো ওই রকম একটা প্লেয়ার যখন মিস করে গালি দিয়ে আমার কাছেও ভালো লাগে না, বাট কি করবো, তার পারফরমেন্সটা এমন আসে, কি করার আছে আর বলেন আমার। সো ওভারঅল আমার কাছে স্পেনের পারফরমেন্স টপ নচ বলবো না, বাট ভালো লাগছে। এখনো অনেক কিছু ইমপ্রুভ করার বাকি আছে, লামিন ইয়ামালকে এখনো ফুল ফিট হইতে বাকি আছে। বাট লাস্ট ম্যাচ উরুগুয়ের এগেনস্টে ম্যাচ, বিগ ম্যাচ, এবং একই সাথে গ্রুপে দুইটা ম্যাচ হবে, এবং লাস্ট ডেতে সবগুলো মানে একই গ্রুপের ম্যাচগুলো একই টাইমে হয়, যার কারণে একটা ম্যাচ আমাদেরকে স্কিপ করতেই হবে। সো দেখা যাক কি নিয়ে কথাবার্তা বলতে পারে। এবং আজকে আমাদের বড় ভাইয়ের খেলা, লিওনেল মেসি আজকে আবার খেলবে। আই হোপ হয়তো হ্যাট্রিক আসবে না, বাট গোল আসুক। গোল আসলে ভাই, ও মানে গোল আসে, ওই প্লেয়ারটা মাঠে খেললে ভালো লাগে। মেসি এমন একটা প্লেয়ার যারা মাঠে দেখলেই ভালো লাগে। এখন আবার লামিন ইয়ামালটা দেখলেই ভালো লাগে। লামিন ইয়ামাল তো মাঠের বাইরে কার্যক্রম, যদি আমি সেখানে একটু একটু অখুশি থাকি মাঝে মাঝে, বাট লিওনেল মেসি এমন একটা প্লেয়ার যারা দেখলেই ভালো লাগে। কিভাবে হেট করবেন একটা প্লেয়ার যে আপনার টন্টো করে না, কিচ্ছু করে না, গোল দেয় আসে, আপনি তারা হেট দেন কি বলে? ফিফা বয় বলে। মানে কোনো লজিক আছে এই কথা আর আন্দাজে। বাট আজকের ম্যাচের প্রেডিকশন দেন, অস্ট্রিয়া ভার্সেস আর্জেন্টিনা, কে জিততে পারে? কমেন্ট করে জানান, দেখি আপনার প্রেডিকশন মিলে কিনা। সো আপনার কাছে আপনি রেট করেন যে আজকের ম্যাচে সবচেয়ে বেশি ভালো কাকে লাগছে, লামিন ইয়ামাল নাকি ওয়ারজাবাল, কে ছিল ডিফারেন্স মেকার, সবকিছু আমাকে জানান। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।